প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি গত ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম তৃতীয় অধ্যায়ের পাঠ 1। আমি সেখান থেকে তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম। সে হোমওয়ার্ক অনেকেই করেছো, আবার বেশিরভাগই হোমওয়ার্ক করনি। আর যারা হোমওয়ার্ক করেছো তারা যারা ছবি তুলে পাঠিয়েছো তাদের কারো কারো ছবি খুব অস্পষ্ট এসেছে। তোমরা আবার ভালো করে ছবি তুলে পাঠাবে। আর অনেকেরই হাতের লেখা সুন্দর না, তারা আরেকটু সুন্দর করে লিখে পাঠাবে। আর যারা পাঠাচ্ছ তারা অবশ্যই নাম, রোল, সেকশন লিখে দিবে। আর আশা করি বাকি যারা করনি তারাও নেক্সটে আমাকে পাঠাবে হোমওয়ার্কগুলো করে, ঠিক আছে? আর তোমরা যারা যারা করেছো তাদেরকে ধন্যবাদ। আজকে আমরা পড়াবো সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বৈশিষ্ট্য। এটা আবার উন্নয়ন এবং সাংস্কৃতিক পরিবর্তনের পার্থক্য হতে পারে, তাই আমরা এই অপশনটাও রেখে দিলাম। গত ক্লাসে আমরা পড়েছিলাম সাংস্কৃতিক পরিবর্তন কাকে বলে এবং উন্নয়ন কাকে বলে। আমরা পড়ব সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের পার্থক্য ও বৈশিষ্ট্য। এখন প্রথম পার্থক্য হলো পরিবর্তন ও উন্নয়ন সমার্থক। মানে সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়ন কথাটার অর্থ বেশিরভাগ সময় একই হয়। যেমন সমাজে এটা হলো উন্নয়ন, সমাজের সকলের জীবনযাত্রার মানের উন্নতি সাধন, শোষণ ও বৈষম্যের মাত্রা কমানো বা অবসান করা, জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিকে মানব কল্যাণে কাজে লাগানোই উন্নতি বা উন্নয়নের লক্ষ্য। অর্থাৎ উন্নয়নের লক্ষ্য হলো কি, যে সমাজের মানুষের মধ্যে শোষণ ও বৈষম্যের মাত্রা কমানোর জন্য জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিকে মানব কল্যাণের কাজে লাগানো। আর সংস্কৃতি হলো মানুষের জীবনযাত্রার প্রণালী। জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি প্রভৃতির উন্নয়ন করা হলে সাংস্কৃতিক পরিবর্তনকেই নির্দেশ করে। যেমন জ্ঞান বিজ্ঞান আর প্রযুক্তির উন্নয়নে হলো উন্নয়নের লক্ষ্য, তাই তো? আর এই উন্নয়নের ফলে সাংস্কৃতিক পরিবর্তন হয়। তাই বলা হয় যে সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়ন সমর্থক। এই সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়নের একটি বৈশিষ্ট্য। বুঝতে পারছো? এটা হলো, যেমন আমরা অনেক কিছুরই উন্নয়ন করে থাকি, আর অনেক কিছু প্রযুক্তির যখন উন্নতি করি তখন আমাদের উন্নয়ন হয়। আর এই উন্নয়নের ফলে আমাদের সাংস্কৃতিক পরিবর্তনও হয়। তাই দুইটাই আমাদের কাছে সমর্থক মনে হয়। এটা হলো আমাদের প্রথম বৈশিষ্ট্য, সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন হলো সমর্থক। আর আমাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির গতির পার্থক্য। আমরা গত ক্লাসে পড়েছি সংস্কৃতি দুই ধরনের, একটা হলো বস্তুগত আর একটা হলো অবস্তুগত। বস্তুগত সংস্কৃতি যত দ্রুত গতিতে পরিবর্তিত হয়, অবস্তুগত সংস্কৃতি তত দ্রুত পরিবর্তিত হয় না। ফলে সংস্কৃতির পরিবর্তনের এই অসমতা সমাজে সমস্যা সৃষ্টি করে, যা সমাজের উন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। অর্থাৎ যেমন ঘর বাড়ি, তৈজসপত্র, এগুলো যত দ্রুত উন্নত হয়, আমাদের অবস্তুতগত সংস্কৃতি যেমন ধ্যান ধারণা, দক্ষতা, এগুলো আমাদের দ্রুত পরিবর্তন হয় না। একটা দ্রুত পরিবর্তন হয়, আরেকটি দ্রুত পরিবর্তন হয় না। এর ফলে একটা গতির পার্থক্য দেখা দেয়। এই পার্থক্যই সাংস্কৃতিক পরিবর্তনের বৈশিষ্ট্য। বুঝতে পারছো? যেমন সাংস্কৃতিক পরিবর্তন দুই ধরনের, একটি হলো বস্তুগত, একটি হলো অবস্তুগত। বস্তুগত পরিবর্তন দ্রুত হয় আর অবস্তুগত পরিবর্তন ধীরে হয়। আর এর ফলে কি হয়, অবস্তুগত পরিবর্তনের গতি কমে যায় আর বস্তুগত সংস্কৃতির গতি বেড়ে যায়। এই যে দুইটার গতির পরিবর্তন, এটা হলো সাংস্কৃতিক পরিবর্তনের বৈশিষ্ট্য। আর উন্নয়নের গতি বা ধীরগতির উপর নির্ভর করে সংস্কৃতির বিভিন্ন অংশের পরিবর্তনের মাত্রা হচ্ছে উন্নয়নের বৈশিষ্ট্য। 3 নম্বর হলো উন্নয়নের মানুষের মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার দেয়। উন্নয়নের বৈশিষ্ট্য হলো এটা মানুষের মৌলিক চাহিদার পূরণের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়।
আর মানুষের মৌলিক চাহিদা পূরণ হলে সমাজের অগ্রগতি ঘটে, উন্নয়ন ত্বরান্বিত হয়। ফলে সমাজের নানান ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যায়, যা সামাজিক পরিবর্তন হিসাবে গণ্য করা হয়। আর এই সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে সাংস্কৃতিক পরিবর্তন ঘটে। এখানে উন্নয়নের ক্ষেত্রে পার্থক্য হলো যে মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে বেশি অগ্রাধিকার দেয়, আর সাংস্কৃতিক পরিবর্তনের বৈশিষ্ট্য হলো সামাজিক পরিবর্তন হলে সাংস্কৃতিক পরিবর্তন ঘটে। 4 হলো সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক পরিবর্তন। সংস্কৃতির ইতিবাচক এবং নেতিবাচক দুইটা পরিবর্তনই হতে পারে, কিন্তু উন্নয়নের ক্ষেত্রে আমরা শুধুমাত্র বলবো ইতিবাচক পরিবর্তন। এটা আমরা গত ক্লাসে পড়েছি, এটার সাথে এটার মিল আছে। যেমন সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের একটি বৈশিষ্ট্য হচ্ছে সাংস্কৃতিক পরিবর্তন সকল সময় একটি সরল রেখায় ক্রমশ ঊর্ধ্ব গতিতে এগিয়ে যায় না, অনেক সময় সংস্কৃতির পরিবর্তন নিম্নগতির দিকেও যায়। এই যে নিম্নগতির দিকে যায় তখন সেটাকে সংস্কৃতির উন্নয়ন বলা যায় না। সাংস্কৃতিক উন্নয়ন বলতে হলে আমরা বলবো যে এটা ঊর্ধ্বগতিতে হবে, আর যখন নিম্নগতিতে হবে তখন এটা সংস্কৃতির উন্নয়ন বলা যাবে না, কিন্তু সাংস্কৃতিক পরিবর্তন বলা যাবে। তাই সাংস্কৃতিক পরিবর্তন ইতিবাচক নেতিবাচক দুইটাই হতে পারে। আর তাই ঊর্ধ্বগতি ও নিম্নগতি দুটি পরিবর্তন, একটি ইতিবাচক অন্যটি নেতিবাচক। তবে উন্নয়নের বলতে আমরা ঊর্ধ্বগতি বা ইতিবাচক পরিবর্তনই বোঝাবো। এটা হলো উন্নয়নের বৈশিষ্ট্য, কারণ উন্নয়ন ঊর্ধ্বগতির বা ইতিবাচক হবে। আর সাংস্কৃতিক পরিবর্তন, তাই সাংস্কৃতিক উন্নয়ন হলো সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন। আর সাংস্কৃতিক পরিবর্তন ইতিবাচক নেতিবাচক দুইটাই হতে পারে। উন্নয়নের ক্ষেত্রে হবে ইতিবাচক, আর পরিবর্তনের ক্ষেত্রে ইতিবাচক নেতিবাচক দুটোই। সাংস্কৃতিক উন্নয়ন হলো সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন, আর উন্নয়ন বলতে ইতিবাচক পরিবর্তনকেই বোঝানো হবে। 5টা হলো সময়ের মাত্রায় সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন। যেমন সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন দুটোই সময়ের মাত্রার মধ্যে সংঘটিত হয়, এটিও পরিবর্তনের একটি বৈশিষ্ট্য। যেমন পুরাতন পাথর যুগ ও নতুন পাথর যুগ দুইটি সময়কাল, দুই সময়ের সংস্কৃতিতে পার্থক্য আছে। এই পার্থক্য সময়ের পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে। মানে কি? যেমন পুরাতন পাথর যুগের পরে যে নতুন পাথর যুগ আসছে, সেই সময়ের পুরাতন পাথর যুগের যে সংস্কৃতি, নতুন পাথর যুগের সংস্কৃতি দুইটি আলাদা। এই দুইটি সংস্কৃতির মধ্যে পার্থক্য রয়েছে। এই পার্থক্য সময়ের পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে। মানে কি? পুরাতন পাথর যুগের পরে যে নতুন পাথর যুগ, এই দুইটা সময়ের মধ্যে যে একটা সময় থেকে যখন আরেকটা সময় গেছে, তখন এই দুইটা সময়ের মাধ্যমে এই সংস্কৃতির পরিবর্তন হয়েছে। অনেক ক্ষেত্রে এই পরিবর্তন পরবর্তী সময়েও ধারাবাহিকভাবে ঘটে থাকে। যেমন পুরাতন পাথর যুগের অনেক হাতিয়ার নতুন পাথর যুগের সময়ে উন্নতি ঘটেছে। এটি হচ্ছে সংস্কৃতির উন্নয়ন তথা সাংস্কৃতিক পরিবর্তন। এখন তোমরা যদি এই উদাহরণ বাদ দাও, তাহলে চিন্তা করো প্রথমে আমাদের টিভি কেমন ছিল, সেই টিভি আজকে কোন পর্যায়ে এসেছে। আবার মোবাইলের কথা চিন্তা করো, প্রথম দিকের মোবাইলের আমাদের যেই মোবাইল আছে ঠিকই, মানে এখানে যেটা বুঝিয়েছে সেটা হলো যে অনেক হাতিয়ার নতুন যুগে উন্নীত হয়েছে। যেমন মোবাইলটাই ধরো আধুনিক যুগেরই, কিন্তু তাও প্রথম পর্যায়ে যেভাবে ছিল সেটা নতুন এখন বর্তমান পর্যায়ে এসে তার অনেক উন্নতি ঘটেছে। এটাই হচ্ছে সংস্কৃতির উন্নয়ন তথা সংস্কৃতির পরিবর্তন। বুঝতে পারছো? আমাদের এই পার্ট 2 থেকে কোশ্চেনের ক্ষেত্রে বৈশিষ্ট্য বা পার্থক্যগুলো তোমরা পড়ে রাখবে, ঠিক আছে? এখান থেকে তেমন কোশ্চেন পরীক্ষায় আসে না, কিন্তু জ্ঞানমূলক বা অনুধাবনের জন্য একটা দুইটা কোশ্চেন পড়ে রাখবে, যেগুলো তোমরা আগের পার্ট 1-এ অনেকগুলো পেয়েছো। কিন্তু এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট হলো পার্ট 3। আচ্ছা, আমরা কাজে যাই। কাজে লেখা আছে যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য দুটি উদাহরণের মাধ্যমে তুলে ধরো। যেমন সাংস্কৃতিক বৈশিষ্ট্য, এখানে আমরা যে 5টা পড়েছি, 5টার মধ্যে উন্নয়নের বৈশিষ্ট্য পড়েছি, সংস্কৃতির বৈশিষ্ট্য পড়েছি। আমাদের এখানে কাজ দিয়েছে সাংস্কৃতিক বৈশিষ্ট্য দুটি উদাহরণের মাধ্যমে তুলে ধরো। তোমরা সাংস্কৃতিক বৈশিষ্ট্যের সাথে উন্নয়নেরও
উদাহরণ দিতে পারো, তবে উন্নয়নের উদাহরণের চেয়ে সাংস্কৃতিক বৈশিষ্ট্যের উদাহরণই গুরুত্বপূর্ণ, কারণ সংস্কৃতির পরিবর্তনটা যেভাবে ঘটে উন্নয়নের ক্ষেত্রে ব্যাপারটা তা হয় না। আর আমাদের চ্যাপ্টারটা যেহেতু সংস্কৃতির বিষয়, তাই আমরা সংস্কৃতির উদাহরণটাই গুরুত্ব দিব। এখন আমরা পার্ট 3-এ যাব। পার্ট 3 হলো সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বিভিন্ন দিক। আবার এটাও বলতে পারি এখানে সাংস্কৃতিক পরিবর্তনের কারণ। বুঝতে পারছো? এখানে আমরা এই চ্যাপ্টারটা কিন্তু, এই পার্ট কিন্তু ইম্পর্টেন্ট, পার্ট 3। এখান থেকে অনেক অনুধাবনমূলক কোশ্চেন আসে, জ্ঞানমূলক তো আসি, এখান থেকে প্রয়োগমূলক কোশ্চেনও আসে। আমরা জানি সংস্কৃতি স্থির বিষয় নয়, পরিবর্তন সংস্কৃতির ধর্ম। পৃথিবীর বিভিন্ন জনগোষ্ঠীর সংস্কৃতিতে ভিন্নতা থাকলেও সেখানে প্রতিনিয়ত সংযোজন ও বিয়োজন চলে। সংযোজন মানে আমরা অন্য সংস্কৃতি থেকে আমাদের নিজের সংস্কৃতিতে যেটা নিয়েছি সেটা হলো সংযোজন, আর আমাদের নিজের সংস্কৃতি থেকে যেটা এখন আগে ছিল এখন নাই সেটা হলো বিয়োজন। বা একসময় সংস্কৃতির পার্থক্য বা পরিবর্তনশীলতার মধ্যে আবার নতুন সংস্কৃতির পরিবর্তন ও উন্নয়ন ঘটে। বুঝতে পারছো? যেমন আমাদের যে সংস্কৃতির পার্থক্য বা পরিবর্তনশীলতা, এর ফলে আমাদের সংস্কৃতির পরিবর্তনও হয়, আবার উন্নয়নও ঘটে। সংস্কৃতির এই পরিবর্তনশীলতার কয়েকটি কারণ রয়েছে। যেমন প্রথম কারণটা হলো সাংস্কৃতিক ব্যাপ্তি, দ্বিতীয় কারণ হলো সংস্কৃতায়ন, তৃতীয় কারণ হলো সাংস্কৃতিক আত্মীকরণ, চতুর্থ হলো সাংস্কৃতিক আদর্শ, পঞ্চম হলো প্রযুক্তি ও সাংস্কৃতিক উন্নয়ন। এখন সাংস্কৃতিক ব্যাপ্তি, ব্যাপ্তি মানে কি? অনেক বিশাল, বিস্তার। সাধারণত দুটি সমাজের সংস্কৃতি একে অপরের সংস্পর্শে এসে একে অপরকে প্রভাবিত করে। দুটি সমাজের কথা বলা হয়েছে, আমাদের সাথে অন্য যে কোনো বা অন্য কয়েকটি, যেটা হতে পারে, মানে আমরা বা অন্য কয়েকটা হলে সব মিলিয়ে ধরো অন্য আর হলাম আমরা, এটা হলো দুইটা সংস্কৃতি। এই দুইটা সংস্কৃতি যখন আমাদের সাথে আসবে তখন একে অপরকে প্রভাবিত করবে। আমরা একটা নিব, ওরাও আমাদেরটা নেয়, আমরাও ওদেরটা নেই, এটা হলো প্রভাবিত করা। আমাদের দ্বারা ওরা প্রভাবিত হবে অন্য সংস্কৃতি, আর আমরাও অন্য সংস্কৃতি দ্বারা প্রভাবিত হবে। এই কাছে আসা যত বেশি দীর্ঘস্থায়ী হবে, সাংস্কৃতিক আদান প্রদান তত বেশি হবে। মানে দুইটা সংস্কৃতি যত দীর্ঘস্থায়ী, মানে যত দিন বেশি দিন থাকে পাশাপাশি, তখন তাদের সাংস্কৃতিক আদান প্রদান তত বেশি হয়। এর মাধ্যমে একে অপরের সংস্কৃতি কিছু না কিছু গ্রহণ করবে। এর ফলে কি হবে? আমাদের সংস্কৃতি থেকে ওরা কিছু নেবে, আর ওই অন্য সংস্কৃতি থেকেও আমরা কিছু নিব। সংস্কৃতির এই চলমান গতিধারা এবং এক সমাজ থেকে আরেক সমাজে সংস্কৃতির প্রসার লাভকে সাংস্কৃতিক ব্যাপ্তি বলে। আবার বলি, সংস্কৃতির এই চলমান গতিধারা এবং এক সমাজ থেকে আরেক সমাজে সংস্কৃতির প্রসার লাভকে সাংস্কৃতিক ব্যাপ্তি বলে। অর্থাৎ সাংস্কৃতিক সংমিশ্রণের মাধ্যমে সাংস্কৃতিক প্রসার বা ব্যাপ্তি ঘটে। মানে অন্যের আমার সংস্কৃতি যা আছে, তখন যদি আমি অন্যের সংস্কৃতিও গ্রহণ করি, তখন এই ফলে আমাদের কি হয়? দুইটা সংস্কৃতির সংমিশ্রণ ঘটে। এই দুইটা সংস্কৃতির যখন সংমিশ্রণ ঘটে তখন এটি আরও বেড়ে যায়, মানে সংস্কৃতি আরও বেড়ে যায়। আমাদের যা আছে তা তো আছে, আমরা আবার অন্যের কাছ থেকে যখন সংস্কৃতি গ্রহণ করি তখন আমাদের সংস্কৃতি আরও বেড়ে যায় বা প্রসার লাভ করে। একে বলা হয় সাংস্কৃতিক ব্যাপ্তি। বিশ্বায়নের ফলে এবং প্রযুক্তির উন্নতিতে সাংস্কৃতিক ব্যাপ্তি অনেক বেড়ে গেছে। এখন বিশ্বায়নের যুগ, এর ফলে আমরা অনেক সংস্কৃতি সম্পর্কে জানি এবং অনেক সংস্কৃতি আমরা গ্রহণ করেছি। এই যে যেমন ধরো সম্প্রতি গেল মা দিবস, এটা কিন্তু আমাদের সংস্কৃতি না, এখন আমাদের সংস্কৃতিরও অংশ হয়ে গেছে। এরকম অনেক সংস্কৃতি আছে যেটা আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে। যেমন আমরা এখন যেভাবে জন্মদিন পালন করি, কেক কাটি, এগুলো আমাদের সংস্কৃতি ছিল না, এখন অন্য সংস্কৃতি থেকে আমাদের সংস্কৃতিতে এসেছে। এর ফলে আমাদের সংস্কৃতির ব্যাপ্তি হয়েছে, মানে সংস্কৃতি আরও বেশি প্রসার লাভ করেছে। এটা হলো সাংস্কৃতিক ব্যাপ্তি। আর সাংস্কৃতিক আয়ন আর সাংস্কৃতিক আত্মীকরণ, এই দুইটা বোঝার বিষয়।
যেমন সাংস্কৃতিক আয়ন হলো নিজ সংস্কৃতিকে অক্ষুণ্ণ রেখে অন্য সংস্কৃতির উপাদানকে নিজ সংস্কৃতির সাথে আত্মস্থ করার প্রক্রিয়াকে সাংস্কৃতিকায়ন বলে। যেমন ধরো আমরা উপরে কি পড়েছি, সাংস্কৃতিক ব্যাপ্তি, মানে আমরা যে অন্য সংস্কৃতিটা নিয়ে আমাদের সংস্কৃতি বেড়ে গেছে, সেটা হলো ব্যাপ্তি। এখন এই যে আমরা অন্য সংস্কৃতিটা নিয়েছি, সেক্ষেত্রে আমরা নিজের সংস্কৃতিকে অক্ষুণ্ণ রেখে অন্য কোনো সাংস্কৃতিক উপাদানকে যে নিজ সংস্কৃতিতে নিয়ে আমরা আত্মস্থ করেছি। মানে যেমন ধরো এখন ধরো আমাদের বার্থডে পার্টি বলো আর এই যে মা দিবস বলো, এটা যে আমরা করি সেইটাই হলো যে প্রক্রিয়াটা, মানে ওদেরটা আমাদের নিয়েছি, সেটাই হলো সাংস্কৃতিক আয়ন। বুঝতে পারছো? আমরা অন্য সংস্কৃতি থেকে আমাদের সংস্কৃতিতে যেগুলো নিয়েছি সেটাই হলো আত্মস্থ করেছি, সেটাই হলো আমাদের সাংস্কৃতিকায়ন। আমাদের দেশে বহুবার বহিরাগত শাসক দ্বারা শাসিত হওয়ার ফলে এখানে সাংস্কৃতিকায়ন প্রবল। বিভিন্ন সংস্কৃতির সংস্পর্শে সাংস্কৃতিকায়ন প্রক্রিয়ার কারণ বলে মনে করা হয়। যে বিভিন্ন সাংস্কৃতিক সংস্পর্শের ফলে সাংস্কৃতিকায়ন প্রক্রিয়া, যেমন আমরা বহুকাল ধরে ইংরেজদের সংস্পর্শে ছিলাম, এর ফলে আমাদের অনেক ইংরেজি শব্দ আমাদের ভাষার সাথে মিশে গেছে। এই যে মিশে গেছে, আমরা এটা আত্মস্থ করেছি, এটাই হলো সাংস্কৃতিকায়ন। বুঝতে পারছো? এটা হলো সাংস্কৃতিক আয়ন। এই যে অন্য সংস্কৃতি থেকে যখন আমাদের সংস্কৃতিতে নিয়ে আসি, আমাদের সংস্কৃতিতে নিয়ে এসে আমরা এটা আত্মস্থ করি, সেটাই হলো, এবং আত্মস্থ করি কিভাবে? আমাদের সংস্কৃতি অক্ষুণ্ণ রেখে, ঠিক আছে? অবশ্যই আমাদের সংস্কৃতি অক্ষুণ্ণ রেখে, সেটা হলো সাংস্কৃতিক আয়ন। আর সাংস্কৃতিক আত্মীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী অন্য সংস্কৃতি আয়ত্ত করে। যেমন মানুষ যখন কোনো নতুন সংস্কৃতি বা সাংস্কৃতিক পরিবেশে বসবাস করতে আসে, তখন সেখানকার মানুষের দৃষ্টিভঙ্গি, আচরণ, চিন্তা চেতনা, মূল্যবোধ, এক কথায় সমগ্র জীবনযাত্রার সাথে আত্মীকরণ হতে চেষ্টা করে। এভাবে এক সময় তা আত্মীকরণ হয়ে যায়। যেমন বিয়ের পর মেয়েরা শ্বশুরবাড়ির সংস্কৃতির সাথে নিজেকে আত্মীকরণ করতে চেষ্টা করে। প্রথমটার কথা চিন্তা করো, সাংস্কৃতিক কারণ হলো আমাদের নিজ সংস্কৃতির সাথে ঘটে, যেটা আমি আমার নিজ সংস্কৃতি থেকে অন্য সংস্কৃতিটা আমি আত্মস্থ করেছি। আর সাংস্কৃতিক আত্মীকরণ হলো আমরা অন্য সংস্কৃতিতে গিয়ে সেই সংস্কৃতিটা আত্মস্থ করেছি, আয়ত্ত করেছি। এখন এটা আমাদের যে উদাহরণটা দেওয়া হয়েছে, সেটা হলো মেয়েরা শ্বশুরবাড়ি গিয়ে ওইখানে থাকে, ওই ঘরের সব সংস্কৃতিটা সে নেয়। আরেকটা হলো, এটা তুমি দেশের বাইরেও যেতে পারো, কোথাও গিয়ে আমরা সেই দেশের কি করি থেকে সেখানের দৃষ্টিভঙ্গি, আচার আচরণ, চিন্তা ভাবনা ওইটা নিয়ে আমরা ওইভাবে আয়ত্ত করে ওইভাবে আমরা চলি। এটা হলো আত্মীকরণ। বুঝতে পারছো? যেমন আত্মীকরণ এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী অন্যের সংস্কৃতি আয়ত্ত করে। মানে আমরা যখন অন্য একটা নতুন সংস্কৃতিতে যাই, নতুন একটা সংস্কৃতিতে গিয়ে সেখানে আমরা অন্যের সংস্কৃতি যে আত্মস্থ করি, সেটাই হলো আমাদের আত্মীকরণ। বুঝতে পারছো? এখন আর সাংস্কৃতিক আয়ন হলো আমরা নিজ সংস্কৃতি থেকে সেটা আত্মস্থ করি, আর সাংস্কৃতিক আত্মীকরণ হলো আমরা অন্যের সংস্কৃতিতে গিয়ে সেটা আমাদের নিজে আয়ত্ত করি। এটাই হলো সাংস্কৃতিক আত্মীকরণ। আর আদর্শ সবচেয়ে সহজ। এখানে আদর্শ আর ব্যাপ্তিটা হলো সবচেয়ে সহজ। আদর্শ হলো আমাদের নিজস্ব যে সংস্কৃতি, শুধুমাত্র আমাদের নিজস্ব যে সংস্কৃতি, সেটাই হলো আমাদের সাংস্কৃতিক আদর্শ। এর ফলে কি হয়, যেমন ধরো সারা বিশ্বে অনেক সংস্কৃতি আছে, কিন্তু আমরা যে বাঙালি, আমাদের সংস্কৃতি দেখলেই আমাদের সবাই আলাদা করতে পারে যে এটা আমরা বাঙালি, এটা আমাদের নিজস্ব সংস্কৃতি। এটাই হলো আমাদের সাংস্কৃতিক আদর্শ। সাংস্কৃতিক আদর্শ বলতে কোনো দেশ বা সমাজের মানুষের সংস্কৃতির ধরনকে বোঝায়। এগুলো হলো আচার আচরণ, খাদ্য, পোশাক, বিশ্বাস, ধর্মবিশ্বাস, লোককাহিনী, সঙ্গীত, শিল্পকলা ইত্যাদি। কোনো দেশ বা সমাজের সাংস্কৃতিক আদর্শের মাঝে ওই দেশ বা সমাজের মানুষের জীবন প্রণালী ও বৈশিষ্ট্য ফুটে ওঠে। মানে
যেই দেশের নিজস্ব সংস্কৃতি, সেই সংস্কৃতির মাধ্যমেই কি হয়, ওই দেশের জীবন প্রণালী ও বৈশিষ্ট্য ফুটে ওঠে। এই আদর্শের কারণেই সাংস্কৃতিক সময়ের মধ্যে পার্থক্য দেখা যায়। যেমন পৃথিবীর বিভিন্ন ধরনের সংস্কৃতি রয়েছে, এটা আমরা পার্থক্য করি কীভাবে? বিভিন্ন সংস্কৃতি দেখলে বুঝি যে এটা কাদের সংস্কৃতি। ওই সংস্কৃতি দেখে আমরা কীভাবে বুঝি যে এটা তাদের সংস্কৃতি? কারণ ওইটা তাদের একান্তই নিজস্ব সংস্কৃতি, এই জন্য আমরা বুঝতে পারি যে ওইটা ওই সংস্কৃতির। তাই এইটাই হলো সংস্কৃতির আদর্শ। যেমন একটা দেশের নিজেদের যেই সংস্কৃতি, সেটাই হলো তার সাংস্কৃতিক আদর্শ। সংস্কৃতি ও উন্নয়ন ও প্রযুক্তি, মানে প্রযুক্তি কিভাবে সাংস্কৃতিক উন্নয়ন ঘটায় সেটা, এটাও একটা সংস্কৃতির পরিবর্তনের কারণ। প্রযুক্তির মাধ্যমে আমাদের সংস্কৃতির পরিবর্তন হয়, আর বর্তমানে প্রযুক্তির মাধ্যমেই সবচেয়ে বেশি সংস্কৃতির পরিবর্তন হয়। আধুনিক প্রযুক্তি বা বস্তুগত সংস্কৃতির দ্রুত পরিবর্তন ও উন্নয়ন সমাজে সাংস্কৃতিক উন্নয়ন ঘটাচ্ছে। মানে আধুনিক প্রযুক্তি বা বস্তুগত সংস্কৃতির দ্রুত পরিবর্তন ও উন্নয়ন সমাজে সাংস্কৃতিক পরিবর্তন ঘটাচ্ছে। তথ্য প্রযুক্তির উন্নয়নে গোটা বিশ্ব এখন একটি বিশ্বপল্লীতে রূপান্তরিত হয়েছে, যার ফলে যোগাযোগ প্রক্রিয়া অনেক উন্নত হয়েছে। এখন ঘরে বসে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর জানা যায়। এক সংস্কৃতি থেকে অন্য সংস্কৃতির সংস্পর্শে আসছে অনুন্নত সংস্কৃতি দ্রুত উন্নত সংস্কৃতির উপাদান গ্রহণ করছে। এভাবে প্রযুক্তির সাংস্কৃতিক পরিবর্তনের মাধ্যমে সাংস্কৃতিক উন্নয়ন ঘটাচ্ছে। দেখো, খেয়াল করে প্রথমে বলা হয়েছে যে আধুনিক প্রযুক্তি বা বস্তুগত সংস্কৃতি। এখানে বস্তুগত সংস্কৃতি মানে প্রযুক্তিগত সংস্কৃতির দ্রুত পরিবর্তন ও উন্নয়ন সমাজে সাংস্কৃতিক উন্নয়ন ঘটাচ্ছে। যেমন বস্তুগত সংস্কৃতি যত দ্রুত পরিবর্তিত হয় তত দ্রুত সাংস্কৃতিক উন্নয়ন ঘটে। আগে যেমন আমরা কি করেছি, তথ্য প্রযুক্তি এত দ্রুত ডেভেলপ হওয়ার আগে আমরা প্রথমে চিঠি ব্যবহার করতাম, এখন আমরা কেউ চিঠি ব্যবহারই করি না, তাই না? এখন আমরা ফোনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের সাথে যোগাযোগ করতে পারি। এর ফলে আমাদের সারা বিশ্ব এখন বিশ্বপল্লীতে রূপান্তরিত হয়েছে, যার ফলে যোগাযোগ প্রক্রিয়া আমাদের অনেক উন্নত হয়েছে। এখন ঘরে বসে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের খবরও জানা যায়। আর এর ফলে কি হয়েছে, যেমন ধরো তথ্য প্রযুক্তির ফলে বা ইন্টারনেটের ফলেও আমরা ঘরে বসে বিভিন্ন সংস্কৃতির ধারণা পেতে পারি, আর সেই সংস্কৃতির ধারণা থেকে আমরা ওই অন্য সংস্কৃতির সংস্পর্শেও আসতে পারি। এর ফলে আমাদের কি হয় যে অনুন্নত সংস্কৃতিতে দ্রুত উন্নত সংস্কৃতি, যাদের সংস্কৃতি অনুন্নত, বিশেষ করে প্রযুক্তিগত দিক দিয়ে, তারা দ্রুত অন্যের উন্নত সংস্কৃতি গ্রহণ করে। এর ফলেও আমাদের সাংস্কৃতিক পরিবর্তন হয়, আর এই পরিবর্তনের ফলে আমাদের সাংস্কৃতিক উন্নয়ন ঘটছে। এখন আমরা সংস্কৃতির পরিবর্তন ও উন্নয়নের কারণ কয়টা পড়লাম? 5টা। একটা হলো সাংস্কৃতিক ব্যাপ্তি, সাংস্কৃতিকায়ন, সাংস্কৃতিক আত্মীকরণ, সাংস্কৃতিক আদর্শ, প্রযুক্তি ও সাংস্কৃতিক উন্নয়ন। আমি আবার রিপিট করছি, এটা ইম্পর্টেন্ট এবং সহজ। পার্ট 3 ইম্পর্টেন্ট, কারণ এটার থেকে অনেক অনুধাবনমূলক কোশ্চেন এবং জ্ঞানমূলক কোশ্চেনও আসে। একদম সহজ ভাষায় সাংস্কৃতিক ব্যাপ্তি হলো আমরা যখন অন্য সংস্কৃতি থেকে আমাদের নিজস্ব সংস্কৃতিতে তাদের সংস্কৃতিটা গ্রহণ করি, এর ফলে আমাদের সংস্কৃতির প্রসার ঘটে। এটা হলো সাংস্কৃতিক ব্যাপ্তি বা প্রসার। মানে দুইটা সংস্কৃতির ফলে একটা সংস্কৃতি থেকে যখন আরেকটা সংস্কৃতি সেই সংস্কৃতিটা নেয়, যেমন আমাদেরটা যখন অন্য সংস্কৃতি নেয় এবং অন্য সংস্কৃতিতে আমারটা নেই, তখন সংস্কৃতির প্রসার ঘটে। এটা হলো সাংস্কৃতিক ব্যাপ্তি। আর সাংস্কৃতিক আয়ন হলো যখন আমরা নিজ সংস্কৃতিতে অক্ষুণ্ণ রেখে অন্য সংস্কৃতি থেকে নেওয়ার ফলে ওই সংস্কৃতিটা যে আমরা আত্মস্থ করি, সেই প্রক্রিয়া, এটা একটা প্রক্রিয়া। এটা মনে রাখবা যে সাংস্কৃতিক আয়ন একটা
সাংস্কৃতিক আয়ন একটা প্রক্রিয়া। এই যে আমরা নিজ সংস্কৃতিকে অক্ষুণ্ণ রেখে অন্য একটা সংস্কৃতি নেই, সেটা হলো, এই প্রক্রিয়াটাই হলো সাংস্কৃতিক আয়ন। ঠিক আছে। আর আত্মীকরণ হলো সংস্কৃত, এটা হলো অন্য সংস্কৃতিতে আমরা যে যখন ওই সংস্কৃতিটা আমরা তাদের দৃষ্টিভঙ্গি, তাদের আচার আচরণ আমরা নিজেদের জীবনধারার সাথে আত্মীকরণ করার চেষ্টা করি, সেটা হলো সাংস্কৃতিক আত্মীকরণ। সাংস্কৃতিক আয়ন হলো নিজের সংস্কৃতিতে হয়, আর যে প্রক্রিয়াটা সেটা হলো সাংস্কৃতিক আয়ন। নিজের সংস্কৃতিতে অন্য সংস্কৃতি আত্মস্থ করার প্রক্রিয়া হলো সাংস্কৃতিক আয়ন, আর সাংস্কৃতিক আত্মীকরণ হলো অন্য সংস্কৃতিতে গিয়ে আমরা যখন ওই সংস্কৃতির দৃষ্টিভঙ্গি, আচার আচরণ নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করি বা আত্মীকৃত করতে চেষ্টা করি, সেটা হলো সাংস্কৃতিক আত্মীকরণ। আর সাংস্কৃতিক আদর্শ হলো একদম আমাদের নিজস্ব সংস্কৃতি। আমরা মাছে ভাতে বাঙালি, আমাদের পোশাক, আমাদের বিভিন্ন ধরনের লোককাহিনী, গান, লোকসঙ্গীত, আমাদের যে নিজস্ব ধর্মবিশ্বাস, খাদ্য, পোশাক, আচার আচরণ, এগুলো যা দিয়ে আমরা অন্য সংস্কৃতি থেকে আমাদেরকে আলাদা করতে পারি, সেটা হলো আমাদের সাংস্কৃতিক আদর্শ। আর প্রযুক্তি ও সাংস্কৃতিক উন্নয়ন হলো আমরা যখন প্রযুক্তির মাধ্যমে আমাদের সংস্কৃতির উন্নয়ন ঘটাতে পারি, সেটা হলো প্রযুক্তি ও সংস্কৃতির উন্নয়ন। যেমন এখন প্রযুক্তির ফলে কি হচ্ছে, বিশ্বপল্লীতে রূপান্তরিত হচ্ছে। আমরা খুব সহজেই বিশ্বের যে কোনো জায়গার সাথে যোগাযোগ করতে পারি, আর বিশ্বের যে কোনো সংস্কৃতিকে আমরা জানতে পারি এবং গ্রহণ করতে পারি। এর ফলেও আমাদের সাংস্কৃতিক উন্নত হচ্ছে, এবং বিশেষ করে অনুন্নত দেশগুলো বা অনুন্নত সংস্কৃতি অক্ষত উন্নত সংস্কৃতি গ্রহণ করছে। এটা হলো আমাদের পার্ট 3। এখান থেকে কোশ্চেন হয়, সাংস্কৃতিক ব্যাপ্তি কাকে বলে, জ্ঞানমূলক আর অনুধাবনমূলক ব্যাপ্তি বলতে কি বোঝায়। প্রথমে সংজ্ঞাটা দিয়ে বাকিটা দিবা। আর সাংস্কৃতিক আয়নের ক্ষেত্রেও সেম, বলতে কি বোঝায় হলে প্রথমে সংজ্ঞাটা দিয়ে তারপরে দ্বিতীয় লাইন থেকে দিবা আমাদের দেশে থেকে মিশে গেছে পর্যন্ত। আবার আত্মীকরণের ক্ষেত্রেও আত্মীকরণ কাকে বলে দিয়ে তোমরা দিবে বাকিটা। সাংস্কৃতিক আদর্শের ক্ষেত্রেও সেম, এখানে যখন বলতে বোঝায় অনুধাবনমূলক তখন পুরোটাই লিখতে হবে, আর যখন জ্ঞানমূলকের অ্যান্সার আসবে তখন তোমরা শুধু জ্ঞানমূলকের অ্যান্সারটা দিবে। প্রযুক্তি ও উন্নয়নের ক্ষেত্রে সেম, একই, যে প্রথম লাইনটা আধুনিক প্রযুক্তি ও বস্তুগত সংস্কৃতি পরিবর্তন উন্নয়নের সমাজে দ্রুত পরিবর্তন ঘটছে। মানে প্রযুক্তির ফলে যখন আমাদের অন্য সংস্কৃতির প্রযুক্তির মাধ্যমে যখন সংস্কৃতি পরিবর্তন হয়, সেটা হলো সাংস্কৃতিক উন্নয়ন। এখন তোমরা এটা যদি অনুধাবনমূলক আসে তখন বা বিস্তারিত বুঝিয়ে লিখবা নিচের লাইনগুলো। ঠিক আছে। তোমাদের এরপরে আমি আবার হোমওয়ার্ক দিব, সেটা ছবি তুলে পাঠিয়ে দিব। অবশ্যই সবাই অ্যাটেন্ড করবা, আর সবাই আমাকে SMS করবা। যদি কোনোটা তোমরা না বুঝতে পারো আমাকে আবারও বলছি ফোন দিবা। ঠিক আছে, বাই, ভালো থেকো।